গল্পের শুরুতেই আমরা ইয়োশি নামের একটি ছেলেকে দেখতে পাই যে একটি ভিন্ন জীবনযাপন করতে চায় এবং ছোটবেলা থেকেই ভ্রমণযাত্রা খুব পছন্দ ছিল। তাই তার শখ পূরণ করতে সে বলিভিয়া যাচ্ছে। সেখানে তাকে অ্যামাজন বন ঘুরে দেখতে হবে। যাত্রার সময় সে তার গন্তব্যে পৌঁছায়। আসলে এটি অস্ট্রেলিয়ার একটি গ্রাম যা খুব সুন্দর এবং ইয়োশি এই জায়গায় যেতে খুব এক্সাইটেড। এখন তারা বনের দিকে রওনা হয়। সেখানে ইয়োশির একটি ছেলের সাথে দেখা হয় যার নাম মার্কস। সে ছিল একজন শিক্ষক। এখন এই সমস্ত লোকেরা রাতে বনেই থেকে যায় এবং সকালে মার্ক জোসের সাথে তার আরেক বন্ধুর দেখা করেন যার নাম কেভিন। এবং এখানে আমরা জানতে পারি সে একজন ফটোগ্রাফার এবং তারা তিনজনেই একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। এখন এখানে ইউসির একটি মেয়ের সাথে দেখা হয় এবং তারা দুজনেই সেখানে অনেক সময় কাটায় এবং একে অপরের সাথে থাকে। অবশেষে তারা দুজনেই প্রেমে পড়ে। পরের দিন সে একই বাজারে ঘোরাফেরা করছে। তখনই সে তার পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায়, তুমি কি আমেরিকান? ইউসি বলল, না, আসলে এই লোকটার নাম কার্ল। জঙ্গলের সব তথ্য মানে রেজাল্ট, যার কাছে ম্যাপও আছে। সে বলে যে জঙ্গলের অবস্থান জানতে হলে তোমাকে জঙ্গলের মাঝখানে যেতে হবে। এরপর ইউসি এসব কথা তার বন্ধুদের বলে আর তাদের জঙ্গলে যেতে বলে। তারা প্রথম দিকে যেতে না চাইলেও পরে তারা রাজি হয়। পরের দিন তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আমরা দেখি এই লোকেরা সকালে একটি বিমানে উড়ে এবং বনের মাঝখানে গিয়ে পৌঁছায়। এই সমস্ত লোকেরা জঙ্গলে যায়। তারা একটি ক্যাম্প স্থাপন করে এবং বিশ্রাম নিতে শুরু করে। আসলে মার্কস সব থেকে বেশি ভীত ছিল, কারণ রাতে তাকে একটি ছোট পোকা কামড় দিয়েছিল এবং এটি যেন একটা বিশাল জন্তু তাকে আক্রমণ করেছে। পরের দিন তারা সবাই তাদের যাত্রার জন্য রওনা দেয় এবং সেখানে প্রবল বৃষ্টি হয়। তারপর যখন তারা এগিয়ে যায় তখন তারা একটি নতুন কাবিলার সন্ধান পায়, যেটি দেখে এই সমস্ত লোকেরা খুব খুশি হয়ে যায়। এখানে আমরা জানতে পেরেছি যে এই সমস্ত লোকেরা প্রত্যেকে কার্লকে চিনে এবং এখানে সেই সমস্ত লোকেরা এই গ্রামবাসীদের সাথে খুব ভালো সময় কাটায়। এখন ইউসি নদীতে একটি সোনার টুকরো খুঁজে পায় যার কথা কার্ল তাকে বলেছিল, কিন্তু প্রথমে এই লোকেরা গতকাল যা ঘটেছিল তা মানুষ বিশ্বাস করতো না, কিন্তু এখন ধীরে ধীরে তারা কার্লকে বিশ্বাস করতে শুরু করে। এরপর এই লোকেরা তাদের গন্তব্যের দিকে রওনা দেয় সেই ভারতীয় আদিবাসীকে খুঁজতে, যাকে আজ পর্যন্ত কেউই দেখেনি। এখন এই মানুষদের হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। এখন এখানেই কার্ল একটা বানরকে মেরে ফেলে সবার খাওয়ার ব্যবস্থা করে। পরের দিন সকালে এই মানুষগুলো আবার হাঁটা শুরু করে। এখানে আমরা দেখতে পাই মার্চের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ হাঁটতে হাঁটতে তার পা জীর্ণ হয়ে যায় এবং মার্চের কারণে এইসব লোকেরা বোর্ডের এক জায়গায় থামতে হয়। আমরা আরও দেখতে পাই যে সকালে মার্চের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এখন কার্ল তিনি তাদের বলছে, এটা ঠিক যে এখানে পৌঁছতে আমাদের এখনও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে এবং মার্চও এগোতে পারে না। যার উপর ইউসি বলেন যে কোনো সমস্যা নেই, তিনি মার্চকে ঘাড়ে নিয়ে যাবেন, কিন্তু কার্ল সবাইকে ফিরে যেতে বলেন। কিন্তু ইউসি সে অনেক দূর থেকে এসেছে, তাই সে সবার কথাই সহজে হার মানে না। এখানে কেভিন যাওয়ার একটা পথ বলে। সে বলে যে আমরা পানির উপর দিয়ে এগিয়ে যাব, যার উপর দিয়ে মার্কসকেও হাঁটতে হবে না। এখন এখানে কার্ল বলে যে এটা এত সহজ নয়, সেখানে গেলে অনেক বিপদ হবে এবং সেখানে আমাদের প্রাণও যেতে পারে। এবং এই তিনজনই একইভাবে নতুন প্ল্যান তৈরি করে আর একটি নৌকা বানাতে শুরু করে। এখন এখানে কার্ল সবাইকে বলে যে সবাই আমাকে অনুসরণ করবে আর আমি যেভাবে বলবো তোমাদের তাই করতে হবে। এখন এসব লোক চলে যায় পানির রাস্তায়, কিন্তু এটা হয়তো সহজ ছিল না। পথে এগিয়ে একটা বিশাল পাথর তাদের সামনে আসে এবং এই নদীর পানির প্রবাহ খুব দ্রুত বয়ে যায়। এই নদীতে এত প্রবাহ আছে যে নৌকা ওই প্রবাহের মধ্যে বয়ে যেতে শুরু করে। এখন কেভিন সে বলে যে আমাদের নদীর প্রবাহ অনুসরণ করা উচিত, কিন্তু কার্ল তার কথা শোনে না, যার কারণে এই দুজনের মধ্যে তর্ক শুরু হয়। কিন্তু ইয়োশি তাদের লোকেদের থামিয়ে নৌকা কিনারে পাশে রাখে এবং এখানে কার্ল খুব রেগে যায় এবং সে বলে যে তোমরা আমার কথা শুনলে না কেন। সে বলে যে আজ আমরা এখানেই থাকবো, তারপর আগামীকাল আমাদের যাত্রার সিদ্ধান্ত নেব। এখন কেভিন ইয়োশির কাছে আসে এবং সে বলে যে কার্ল হয়তো সাঁতার কাটতে জানে না এবং সে কারণে সে পানিতে এত ভয় পায়। কার্ল আসলেই সাঁতার কাটতে পারে না, তাই সে নদী দিয়ে যেতে চায়নি। এখন কোনোভাবে সেখানে রাত্রি যাপনের পর সকালে তারা রওনা হওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু কার্ল তার সিদ্ধান্ত পরিবর্তন করে পায়ে হেঁটে তাদের সাথে আসতে বলে। এখন সব শুনে তাদের কষ্ট আরও বেড়ে যায়। সকালে এই লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা দুজন পায়ে হেঁটে যাবে এবং দুজন তাদের নৌকা নিয়ে যাবে। তারপর মার্কস কার্লকে নিয়ে তার গন্তব্যের দিকে রওনা দেয়। এখন কেভিন এবং ইউসি তাদের নৌকা নিয়ে চলে যায় এবং তারা খুব খুশি, কারণ নৌকায় সব নিয়ন্ত্রণ এখন তাদের কাছে ছিল। এখন এই লোকেরা এটিকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। তবে এই যাত্রা এত সহজ নয়। ইউসি আরাম করে নৌকায় শুয়েছিল, তখনই এখানে একটি বিশাল ঢেউ এসে তাদের নৌকা উল্টে দেয়
যার ফলে তারা একটি পাথরের উপরে গিয়ে পড়ে এবং এখানে তারা ফেঁসে যায়। কেভিন ইউসিকে বলে যে আমরা যদি আমাদের জীবন বাঁচাতে চাই তবে আমাদের তীরে যেতে হবে এবং আমি যখন তীরে পৌঁছবো তোমার দড়ি তীরে ফেলে দেবে যাতে আমিও তোমাকে দড়ির সাহায্যে বাঁচাতে পারি। ইউসি কেভিনকে বলে যে এটা খুবই বিপজ্জনক, তুমি পানিতে ডুবে যেতে পারো। আসলে এখানে ইউসি খুবই ভয় পাচ্ছিল, কিন্তু কেভিন তাকে সাপোর্ট করে। তিনি বলেন চিন্তা করো না, আমি তীরে গিয়ে তোমার জীবন বাঁচাবো। এখন কেভিন কোনোভাবে তীরে পৌঁছে যায় এবং তিনি ইউসিকে দড়িটি ছুঁতে বলেন, কিন্তু তারপরে একটি বিশাল ঢেউ আসে এবং এটি ইউসিকে আঘাত করে যাতে ইউসি নদীতে বয়ে যায়। কেভিন ইউসিকে ভেসে যেতে দেখেন, কিন্তু এখন তিনি কিছুই করতে পারছেন না। ইউসি কোনোভাবে একটি পাথর ধরেন এবং সাঁতরে নদীর বাইরে আসেন। সে কেভিনের দিকে আওয়াজ দেয়, তাকে খুঁজে বের করার চেষ্টা করে। আসলে ইউসি নদীতে ভাসিয়ে অনেক দূরে চলে এসেছিল এবং কেভিনও অনেক দূরে ছিল। এখন ইউসিও এই বিশাল জঙ্গলে একা ফেসে গিয়েছিল এবং সেই মুহূর্তে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। ইউসির খাওয়ার মতো কোনো খাবার নেই এবং বেঁচে থাকার মতো কোনো জায়গাও নেই। তারপরে সে নদীতে তার ব্যাগ দেখতে পায় এবং সে নদীতে ঝাঁপ দিয়ে তার ব্যাগটি নিয়ে নেয়। এখন ব্যাগে একটি ছোট বাইবেল আছে আর কিছু ওষুধ ছিল। এটা খেয়ে ইউসির ভিতরে কিছুটা এনার্জি আসে এবং এরপরে সে আবার কেভিনকে খুঁজতে শুরু করে। সে আবার তাকে ডাকতে শুরু করে, কিন্তু কেভিনকে সে কোথাও দেখতে পায় না এবং এখান থেকে হতাশ হয়ে সে নদীর তীরে বসে থাকে। কিন্তু সেও তখনও পরাজয় মেনে নিতে চাচ্ছিল না। সে তার ব্যাগ খুলে সেখান থেকে একটি কলম বের করে নদীর মানচিত্র তৈরি করে সে সিদ্ধান্ত নেয় যে এখন সে নদীর পাড় দিয়ে এগিয়ে যাবে। এখন সে এগিয়ে যেতে তার ক্ষুধা লেগে যায়, কিন্তু তার খাওয়ার কিছুই নেই। তারপর এখানে রাত নেমে আসে এবং ইয়োশি ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতে সে কারো আওয়াজ শুনতে পায়। সে মনে করে এটা কেভিন এবং যখন সে উঠে সামনে তাকায় তখন সে মার্কসকে দেখে। তাকে দেখে সে খুব খুশি হয়ে যায় এবং সেখানে টর্চ জ্বালানোর সাথে সাথে সেখানে কেউ ছিল না। আসলে তার এটা শুধু কল্পনা ছিল। সে হতাশ হয়ে ঘুমোতে যায়। পরের দিন সকালে যখন সে জেগে ওঠে তখন সে তার কপালে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং যখন সে সেখানে স্পর্শ করে তখন সে অনুভব করে ভিতরে কিছু একটা কি ঢুকে গেছে। আর এখানে ইয়োশি চাকু দিয়ে তার সাহায্যে সে তার চামড়া কেটে পোকা বের করে এবং এখানে ইয়োশি অনেক ব্যথা অনুভব করে, কিন্তু তার আর কোনো উপায় নেই এখন। তাই সে এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। একটু দূরে সে দেখতে পায় কিছু পাখির ডিম এবং সে যখন ডিম ভাঙে তখন ডিমের ভিতর একটা ছোট বাচ্চা পাখিকে দেখতে পায়, কিন্তু এখানে তার এত ক্ষুধা লেগেছে যে সে বাচ্চাটিকে জীবন্ত খেয়ে ফেলে এবং তারপরে সে আবার এগিয়ে যেতে শুরু করে। পরে সে কিছু লোকের জিনিসপত্র দেখতে পায়। এখন ইউসি কিছুক্ষণ এখানে থাকে এবং বিশ্রাম নেয়। তখন সে তার জুতো খুলে দেখে তার পা মারাত্মকভাবে আহত হয়েছে। এসব দেখে তার সাহস ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে মার্কসের পা আহত ছিল, তো সে কেমন ব্যথা অনুভব করছিল। সে নিজেকে সরি বলতে শুরু করে। পরের দিন সকালে সে আবার হাঁটা শুরু করে এবং তারপর সে কারো পায়ের ছাপ দেখে। সে মনে করে এই পায়ের ছাপগুলো কেবিনের এবং সে খুবই খুশি হয়ে যায়। সে কিছুটা হাঁটার পর ডিমের খোসা দেখতে পায় যেটা সে নিজেই খেয়েছে। তখন সে বুঝতে পারে যে সে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে এসেছে। সেখানে সে আরও হতাশ হয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিছু গ্রামবাসী কেভিনকে নদীর তীরে পড়ে থাকতে দেখে। পরে গ্রামবাসীরা তাকে তুলে তাদের গ্রামে নিয়ে যায়। সেখানে কেভিন ঠিক হওয়ার পর কেভিন পুলিশ স্টেশনে যায় এবং অফিসারকে বলে যে তার বন্ধু এখনও জঙ্গলে আটকে আছে এবং আমাদের তাকে খুঁজে বের করতে হবে। তারপর অফিসার তার কথা শোনেন এবং একটি প্লেনের সাহায্যে ইউসিকে খোঁজা শুরু করেন। অন্যদিকে ইউসিও বিমানের আওয়াজ শুনতে পায়। সে আকাশের দিকে একটি লাল কাপড় নাড়তে শুরু করে, কিন্তু তারা তা দেখতে পাচ্ছে না, তাই তারা খালি হাতেই ফিরে যায়। কিন্তু এখানে কেভিন হার মানে না। সে এক বোটের ড্রাইভারকে বনে যেতে বলে, কিন্তু ড্রাইভার কেভিনকে বলে যে আপনার বন্ধু হারিয়ে গেছে, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে এবং সম্ভবত সে মারা গেছে, তাই তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। কেভিন একটি আত্মবিশ্বাস পায় যে তার বন্ধু এখনও বেঁচে আছে। তারপর তারা নদী হয়ে বনের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে আমরা ইয়োশিকে দেখতে পাই যে মাটিতে শুয়ে আছে এবং তার অবস্থা খুব খারাপ। কিন্তু তখন সে সেখানে একজন আদিবাসী মেয়েকে দেখতে পায়, কিন্তু মেয়েটি তার কাছ থেকে পালাতে শুরু করে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে কিছুই করবে না, সে পথ হারিয়েছে এবং তার হয়তো আপনার সাহায্যের প্রয়োজন। এখানে আমরা জানতে পারি যে আসলে মেয়েটিও তার পথ হারিয়েছিল এবং তারও খাওয়ার কিছুই নেই আর থাকারও জায়গা নেই। এখানে ইয়োশি জানে না যে মেয়েটি ইংরেজি বলতে পারে কিনা, কিন্তু তবুও সে তার সাথে কথা বলতে শুরু করে, কারণ সে অনেকদিন পর সে অন্য কারোর সাথে কথা বলছে। যখন মেয়েটির সাথে কথা বলতে ভালো লাগছে না তারপর সে এগিয়ে যায়। তারপর যখন রাত হয় তখন তারা দুজনেই ঘুমিয়ে পড়ে এবং সকাল হলে আমরা দেখতে পাই যে মেয়েটি সেখান থেকে পালিয়ে গেছে। এখানে আমরা জানতে পারি যে বাস্তবে মেয়েটি সেখানে ছিলই না, এইসব ইউসির মনে কল্পনা ছিল। এখন ধীরে ধীরে ইউসি ক্ষুধা ও তৃষ্ণার কারণে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করে এবং পাগলের মতো আচরণ শুরু করে আর সামনের দিকে চলতে শুরু করে। তারপরে তার পা চোরা কাদাবালিতে আটকে যায়। তারপর তার একটি কথা মনে পড়ে, ঈশ্বর সবসময় আমাদের সাথে আছে। তখনই সে নিজেকে কিছুটা সাহস দেয় এবং কোনোভাবে সে জলাভূমি থেকে বেরিয়ে আসে। তবে তার সমস্যা এখানেই শেষ হয় না, যার কারণে তার শরীরে বন্য পিঁপড়া ছড়িয়ে পড়ে যা তাকে কামড়ানোর সময় ব্যথা দেয়। এই সময় সে ফ্ল্যাশব্যাকে চলে যায়। এরপরে একটু আরামের পরে সে নদীর তীরের কাছে পৌঁছে।
সেখানে সে কচ্ছপের সাথে কথা বলতে শুরু করে এবং এখন তার সমস্ত সাহস ভেঙে যায়। সে একই কথা ভেবে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমরা দেখতে পাই যে কেবিন ইউসিকে খুঁজতে খুঁজতে একই জায়গায় যায় এবং তাকে সর্বত্র খুঁজতে শুরু করে, কিন্তু ইউসিকে কোথাও দেখতে পায় না। এখন সেও অনুভব করে যে হয়তো তার বন্ধু মারা গেছে এবং সে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে, কিন্তু তারপরেই আমরা দেখতে পাই যে ইউসি তার কণ্ঠস্বর শুনতে শুরু করে। আসলে সে একটি গর্তে ঘুমাচ্ছিল, যার কারণে কেবিনও তাকে দেখতে পায়নি। যখন ইউসি গর্ত থেকে বেরিয়ে এসে তাকে দেখতে পায়, সে তাকে ফিরে যেতে দেখে, কিন্তু ইউসি উঠে কেবিনকে ডাকার মতো শক্তি পায় না। তবুও অবশেষে সে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ায় এবং ছোট শব্দে কেবিনকে ডাকে। এই শব্দ সে শুনতে পায় এবং ইউসির কাছে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তারপর কেবিন তাকে গ্রামে নিয়ে আসে। সেখানে গ্রামবাসীরা ইউসিকে দেখে অবাক হয়ে যায়, এখন পর্যন্ত কিভাবে বেঁচে থাকতে পেরেছিল। এরপর আমরা দেখি যে ইউসি কেবিনকে ধন্যবাদ জানায় এবং কেবিনও ইউসিকে ধন্যবাদ জানায়। তারপর সবাই ইউসির বাঁচানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায় এবং এর সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি যে জীবনে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং আমাদের সমস্যার মুখোমুখি হওয়া উচিত, কারণ সমস্যা সবসময় একই থাকে না এবং এটি অবশ্যই একদিন পরিবর্তন হয়। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।